জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, একটি দল সরকারকে কথা শোনাতে বাধ্য করছে। এ সময় জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে বলেন, যেটাই বিএনপি সই করেছে তার দায় বিএনপি নেবে, কিন্তু যা সই করেনি তার দায় নেবে না তার দল। জনগণ কঠিন সময় পার করছে উল্লেখ করে বিভিন্ন শক্তি দেশে হামলা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিএনপি নয়, জামাত নির্বাচনকে বাধাগ্রস্ত করছে দাবি করে জনগণকে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, একটি দল ৭১কে ভুলিয়ে দিয়ে ২৪কে বড় করে দেখাতে চায়। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছি, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি তৈরি করতে চায়। বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহা ইসলামী সম্মেলনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা ফিতনা তৈরি করে দেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় তাদের থেকে সাবধানে থাকতে হবে। ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী, মুসলিম আলেম বিদ্বেষী রাজনীতি করেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ গড়ে তুলতে, আওয়ামী রাজনীতি বিলুপ্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। ঐক্যমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের উপর চাপাতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। এ সময় তিনি সকলকে স্ব কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করা হবে। ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয় নাই, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। এখন তাদেরও আবার একটা মতামত আছে, আবার ওইটা আপনাকে মানতে হবে। আমার অনুরোধ, ঐক্যমত কমিশনের যারা আছেন, যারা আপনাদের কথা, আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে কাজ করতে আগে ওই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সংসদ সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ থাকবে, এবং তার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে বিলম্ব না করলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলোচনার মাধ্যমে ভিন্নমত সমাধান বলে মন্তব্য করেন তিনি। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। ঐক্যমত কমিশন এবং সরকার সহযোগিতা করবে বলেই আমার কাছে মনে হয়। আর কি আমি মনে করি যতটুকু ভুল হয়েছে, যতটুকু যা হয়েছে, এটা হচ্ছে তাদের মানে কার্যক্রমের হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি এটা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি যে এটা মানে একটা গতিশীলভাবেই এটা এগিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে পয়েন্ট অফ নো রিটার্ন রাখলে পরে আপনি কখনোই এই দেশের জন্য এবং এদেশের মানুষের কল্যাণের জন্য সেটা ভালো হবে না। আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার ১৪ গ্রামে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে
সভা শেষে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি। বলেন, লন্ডনে গিয়ে একটি দলের চাপে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং উপদেষ্টা পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। তবে চাপে পড়ে প্রধান উপদেষ্টা নতি স্বীকার করবেন না বলে আশা করেন তিনি। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদ গৃহীত একটি দাবি আরেকটি দল যখন এটার সাথে দ্বিমত পোষণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। শনিবার সকালে রাজধানীর শাহবাগে স্থানীয় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির দৌরাত্ম্য কমে যাবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও মনে করেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোট যুদ্ধে নামবে বলেও প্রত্যয় জানান তিনি। যারা গণভোটকে চায় না তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে। আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু একই সাথে যদি দুইটা ভোট একসাথে হয় তাহলে কি গণভোটের কোনো দাম থাকলো? নির্বাচন তো হয়েই গেল। এটা একটা আমরা বলবো যে বুদ্ধিমান লোকের কোনো কথা হইতে পারে না। ঐক্যমত্য কমিশন অনৈক্যের দলিল জমা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। তিনি আরও বলেন, জুলাই সনদ সহ এই মুহূর্তে সকল সমস্যা সমাধানে প্রধান উপায় দ্রুত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সকালে রাজধানীর মগবাজারে একটি হোটেলে তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শক ভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আয়োজিত এক সেমিনারে অংশ নেন বিভিন্ন দলের নেতারা। এতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধান দলগুলোর মতবিরোধে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি কমিশন। তবে বিএনপি চাইলে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা সমাধান হয়ে যেত। একই সেমিনারে অংশ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, যারা ছাত্রদের নেতৃত্ব দিয়ে সরকারে ছিল বা আছেন তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। যেখানে আমাদের কোনো দাবি অধিকার আদায়ের জন্য রাস্তায় যেতে হবে এবং অন্য কোনো উপায় নাই যার মাধ্যমে আমরা নাগরিকদের ভয়েসটা ক্যাপচার করতে পারি, and that triggers something in our policy makers. শিবিরের এই ধরনের ওয়েলফেয়ার বেস একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা আছে, প্লাস হচ্ছে তারা যেভাবে প্ল্যান ওয়েতে কাজ করেছে, অন্যান্য ছাত্র সংগঠন সেটা পারে নাই, সুযোগ পায় নাই, কিংবা তাদের ফাইন্যান্সিয়াল লিমিট আছে। আমরা দেখলাম যে ভাইটাল জায়গায় এই তিনটা দলের মতটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে বিএনপির পজিশনটা হয়ে যাচ্ছে গভর্নমেন্ট আর লাইক গভর্নমেন্ট, আর আদার্স পার্টিগুলো হয়ে যাচ্ছে অপোজিশন। কারণ বিএনপি যখন মতামত দিচ্ছে মনের অলক্ষ্যে সে ভাবছে যে তাকেই এটা এক্সিকিউট করতে হবে। ঐক্যমত্য কমিশনের কাজ যদি খুব দ্রুত ফুরিয়ে যেতে তারা বাধ্য হয়, কেউ যদি তার নির্ধারিত দায়িত্ব থেকে তাকে সরকার প্রত্যাহার করে নেয়, মেয়াদ ফুরিয়ে যায়, বাড়িতে ফিরে যেতে হয়, বিদেশে চলে যেতে হয়, সেটার কারণে তো ঐক্যমত প্রক্রিয়ার গঠনের কাজ নির্ধারিত হতে পারে না। ঐক্যমত্য কমিশনের সুপারিশে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনে সরকারকে যেভাবে সংবিধান সংশোধন আদেশ প্রদানের কথা বলা হয়েছে তার কোনো ম্যান্ডেট বা এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নবিদ্ধ উপদেষ্টাদের দ্রুত বিদায় নেওয়ার আহ্বান জানান তিনি। যে ঐক্যমত কমিশনকে অনেকটা মাথার তাজ হিসাবে আমাদের রাখার কথা, যে ঐক্যমত কমিশনকে আমরা বারবারই তাদের ভূমিকার জন্য আমরা বলতে পারেন ঐক্যমত কমিশনের ভেতরে বাইরে আমরা প্রশংসা করে এসেছিলাম, সে ঐক্যমত কমিশনকে এখন বিশ্বাসঘাতক এবং প্রতারক হিসাবে
এখন সেখানে আখ্যায়িত করতে হচ্ছে, যেসব কারণে সরকারি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। উপদেষ্টা পরিষদের একটা বড় অংশ নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব তারা পালন করতে পারছেন না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সমস্যা নেই, নির্বাচনী পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসি আনারুল ইসলাম সরকার। তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের শক্তি আরও বাড়ানো হচ্ছে। সকালে পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় পটুয়াখালীর 60 জন পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তারা অংশ নেন। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। এছাড়াও আরপিও সংশোধন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসনের ভোট গ্রহণ এবং প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবেন। যাতে তিনি সকল শব্দের ভাগাভাগি উপজেলা আছে, যেটা পুরোটাই হচ্ছে সাগরের মধ্যে, তো সেখানে যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। রিটার্নিং অফিসার যদি মনে করে কোনো একটা আসনের সবকটি সেন্টার বাতিল করে দিবে, সে যদি যৌক্তিক মনে করে, সেই ক্ষমতাটাও আইনি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অর্থই না যেন তেনভাবে আমি সেন্টার বাতিল করে দিব, যেন তেনভাবে একটা নির্বাচনী আসনের নির্বাচন বাতিল করে দিব। এনসিপিকে শাপলা প্রতীক না দিলে তার আইনি ব্যাখ্যা দিতে ইসিকে ফের আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে বরগুনায় এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি এই আহ্বান জানান। রাজনৈতিক দলের বিভক্তিতে নির্বাচন কমিশন কিভাবে নিরপেক্ষ থাকবে তা নিয়েও সন্দেহ জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই। তারা কোন নীতিমালার আন্ডারে শাপলা কলি এখন অন্তর্ভুক্ত করেছে, এটা কি স্পষ্ট করেছে তারা? বা কোন নীতিমালার কারণে তারা শাপলাকে অন্তর্ভুক্ত করবে না, এটা কি তারা বলেছে? বলে নাই। কোন নীতিমালার কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বরাদ্দকৃত মার্কাগুলো দিয়েছে, সেটা কি তারা স্পষ্ট করেছে? সেটাও করে নাই। তার মানে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি, এই বিষয়টি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটি স্বেচ্ছাচারী যে বিষয়, যেটাই বলেন না কেন আপনারা, যেই ভাষায় বলেন না কেন, মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন। দেশের মাদ্রাসা শিক্ষা জ্ঞান বিজ্ঞানে নবজাগরণের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসা শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রথম অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সমাবেশে একথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, ইসলাম অন্যান্য বিষয়ে মেলবন্ধনের ফলে তামিরুল মিল্লাতের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় নিজেদের অবস্থান পরিপক্ক করেছে। মাদ্রাসাগুলো শিক্ষা ব্যবস্থায় নবজাগরণের পথে হাঁটছে। এ সময় জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান উল্লেখ করেন এই সিনিয়র সাংবাদিক। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপি জিএস নির্বাচিত হয়। এটা এক ধরনের বাঙালি মুসলমানের রেনেসাঁ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলছে। দ্রুতই চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। এদিকে নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন ব্রিফিংয়ে তথ্য জানান। এছাড়া নরসিংদীতে গোপন তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল, 5টি একনলা বন্দুক, 35 রাউন্ড গুলিসহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, একাধিক সন্ত্রাসী গ্রুপ নিজেদের আধিপত্য ধরে রাখতে চরবাজার, বালুমহল দখলে এসব অস্ত্র ব্যবহার করছেন। আসন্ন নির্বাচনে এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে, তাই অভিযান অব্যাহত থাকবে। গতকাল আমরা একটা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা এই রায়পুরার সায়েদাবাদ এলাকায়
আমরা অভিযান পরিচালনা করি গতকাল রাতে, এবং সেখান থেকে আমরা 11টি অস্ত্র, যার মধ্যে 2টা বিদেশি পিস্তল, একটি লোকাল পিস্তল এবং কিছু শর্ট গান এবং কিছু পাইপ গান আমরা উদ্ধার করি, এবং যেখান থেকে প্রায় 32 রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয়। একটা মামলা যখন তদন্ত থাকে, এটা অবশ্যই তদন্ত শেষে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন, চলমান রয়েছে, এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় মনিরা বেগম নামে এক নারী আহত হয়েছেন। দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায় 2 দশক আগে আবু তাহেরের পরিবার আব্দুল আওয়ালের কাছ থেকে 1700 টাকা ধার নিয়েছিল। এক পর্যায়ে এই টাকার বিনিময়ে আওয়াল ও তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া পার্শ্ববর্তী মৃত আব্দুল তাহেরের ভিটা থেকে জমি দাবি করে। সম্প্রতি স্থানীয় সালিশে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন, তবে তা অমান্য করে রিপন ও শিপন জমি দখল করতে যায়। এ সময় বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে 2 ভাইয়ের ওপর হামলা চালায় রিপন ও শিপন। এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আমার বাবা জায়গা বেচছে না, আওলা টিয়া নিচ্ছে, আওলা টিয়া উপরে মতো তুমি জায়গা নিয়ে দল করতে চাও করে 5 জন নিবার 5 জনছে, 5 জনের মধ্যে 5 জনের বাহাদুর জায়গা করতে হইতো, যে মাছতে জায়গা করতে হইতো, এরা ইয়া দেয় না, বেড়া দিচ্ছে 5 জনের অর্ডার দিচ্ছে, এই বেড়া খুলতে যায়, এরা খুব আসছে। ভোলায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয় বিজেপির কার্যালয় সহ মোটরসাইকেল। প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা 11টার দিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এক পর্যায়ে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। অন্যদিকে দলীয় কার্যালয়ের সমাবেশ শেষে মিছিল বের করে বিএনপি। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে গণমাধ্যম কর্মী সহ উভয় পক্ষের অন্তত অর্ধশত আহত হন। ভাঙচুর করা হয় বিজেপির কার্যালয়, ভাঙচুর মোটরসাইকেল ও গাড়িসহ অফিসের জিনিসপত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে, তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিলেটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কার্যালয় ঘেরাও করে 22 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর 12টার দিকে নগরীর আম্বারখানা বড়বাজার এলাকায় সংগঠনটির কার্যালয় ঘেরাও করে পুলিশ। এক পর্যায়ে কার্যালয়ের ভেতরে 22 নেতাকর্মীকে আটক করা হয়। খবর পেয়ে অন্যান্য নেতাকর্মীরা কোতোয়ালি থানার সামনে অবস্থান নেয়। এ সময় তাদের মুক্তির দাবি জানান তারা। সম্প্রতি সিলেট নগরীর যানজট কমাতে একের পর এক অভিযান চালায় পুলিশ। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে অটোরিকশা শ্রমিকেরা। এক পর্যায়ে তাদের পক্ষ নিয়ে মাঠে নামে বাসদ সিপিবি নেতাকর্মীরা। এরই প্রেক্ষিতে আটক করা হতে পারে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে আগামী ডিসেম্বর পর্যন্ত রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছে সিলেট বিভাগের আন্দোলনকারীরা। দুপুরে অবরোধ তুলে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে সিলেট কক্সবাজার ও ঢাকা সিলেট রুটে নতুন 2টি ট্রেন চালু সহ 8 দাবিতে সিলেট বিভাগের সব রুটে রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। সকালে মৌলভীবাজারের কুলাওয়ারা রেলওয়ে জংশন স্টেশনে জড়ো হন স্থানীয়রা ও নানা শ্রেণী পেশার মানুষ। পরে রেল লাইনে লাল পতাকা টানিয়ে অবরোধ করেন তারা। এ সময় সিলেট কক্সবাজার ও ঢাকা সিলেট রুটে নতুন 2টি ট্রেন চালু সহ 8 দাবিতে স্লোগান দেন তারা। স্টেশনে স্টেশনে অপেক্ষা করেন সাধারণ যাত্রীরা। এক পর্যায়ে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে আগামী ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। পরে শুরু হয় রেল চলাচল। এতে স্বস্তিতে ফেরে সাধারণ যাত্রীরা। সরকারি সিদ্ধান্তে আজ থেকেই পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ উন্মুক্ত করা হলেও যাত্রী সংকটের কারণে কোনো জাহাজ ছেড়ে যায়নি। সকালে BIWTA জেটিঘাট থেকে ছেড়ে যায়নি কোনো জাহাজ। দেশের বিভিন্ন স্থান থেকে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার গেলেও দিনে গিয়ে দিনে ফেরার শর্তের কারণে হতাশ পর্যটকরা। মূলত নভেম্বরে রাত যাপনের অনুমোদন না থাকায় অল্প সময়ের জন্য ক্লান্তিকর ভ্রমণে পর্যটকরা আগ্রহ দেখাচ্ছেন না বলে জানিয়েছেন জাহাজ মালিকেরা। তারা বলছেন আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে রাত যাপনের অনুমতি থাকায় ওই 2 মাস কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে।
টেকনাফ থেকে ট্রলার বা স্পিডবোট নিয়ে সেন্ট মার্টিন যাতায়াতের জন্য ট্রাভেল পাস দেওয়ার ব্যাপারে এখনও কোনো নির্দেশ না পাওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। জেলা প্রশাসক জানান, কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যাত্রী পেলেই জাহাজ মালিকেরা জাহাজ চালাতে পারবেন। জাহাজ যারা চালাবে তারা বিআইডব্লিউটির অনুমতি নিয়েছে, আমাদের কাছে আবেদন করেছে, আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি। তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, যাত্রী পেলে তারা চালানো শুরু করবে। আমরা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি যেন তারা দ্রুত জাহাজ চালানো শুরু করে। রাজনৈতিক দলগুলো এগিয়ে না এলে নদীগুলোকে রক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক আনোয়ার সদত। তিনি বলেন, আগামী নির্বাচনে ইশতেহারে পরিবেশ বাঁচাতে পদক্ষেপগুলোর কথা যুক্ত করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জাতীয় নদী কনভেনশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে বলেন, একসময় তার পরিবেশ রক্ষার কথা বললেও এখন সুযোগ পেয়ে তা বাস্তবায়ন করতে পারছেন না। এ সময় বক্তারা তুরাগ, বুড়িগঙ্গা সহ ঢাকার পাশে 4 নদী রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ফারাক্কা বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের অধিকার হরণ করছে উল্লেখ করে রাজনৈতিকভাবে এর সুরাহা করার তাগিদ দেন বক্তারা। একটা অসুস্থ জাতিকে নিয়ে আপনি কিভাবে আগাবেন? আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই নদী বাঁচাও আন্দোলনের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে সরকারের মাধ্যমে এই দাবি দেওয়া পূরণের উদ্যোগ গ্রহণ করি। এই ঐক্যবদ্ধ হলেই এই দাবি দেওয়া আদায় করা সম্ভব। এটা কোনো দলীয় ইস্যু নয়, এটা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের বাঁচা মারার ইস্যু। এই নদী দূষণকে, পরিবেশ দূষণকে যদি আমরা দূর করতে না পারি তাহলে খাদ্য সংকট, খাদ্য নিরাপত্তা থেকেই যাবে। আর খাদ্য নিরাপত্তা সংকট যদি থেকে যায় তাহলে একটা অসুস্থ জাতি আপনারা উপহার দিবেন। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি অপারেটরকে দেওয়ার চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে গণ অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিক ও কর্মচারী ও ব্যবসায়ীরা। দিনব্যাপী এই কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারাও। এ সময় বক্তারা বলেন, সরকারের দায়িত্ব জনগণের সম্পদ রক্ষা করা, বিদেশিদের হাতে দেয়া নয়। চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তা ও অর্থনীতির হৃৎপিণ্ড, তাই প্রয়োজনে সরকার পরিচালনা করুক, তবুও এমন স্থাপনা কিছুতেই বিদেশি অপারেটরদের হাতে দেয়া যাবে না বলে জানান শ্রমিক নেতারা। এছাড়া গত 1 মাস ধরে বন্দরের ফি বৃদ্ধির প্রতিবাদ সহ নানা কর্মসূচি পালন করছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি চট্টগ্রামে এসে বললেন যে আমরা ঐক্যবদ্ধভাবে বিগত দিনগুলোর মতো আমরা এই চট্টগ্রাম নয় শুধু সারা দেশের স্বার্থ জড়িত এই বন্দরের সাথে, তাকে কোনো অবস্থাতেই বিদেশিদের কাছে আমরা ইজারা দিতে দেব না। বন্দর সারা দেশের অর্থনীতির রক্ত প্রবাহ, এই বন্দরকে জান দেব, মান দেব না, বন্দর আমরা রক্ষা করবই করব। চিটাগাং মেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। সকালে আগ্রাবাদে চেম্বার ভবন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচে মানববন্ধন ও সমাবেশ করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন সহ ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়। আগামী 15 দিনের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তি করে দ্রুত নির্বাচন না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী 1 নভেম্বর শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগং চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার এক আদেশে আদালত 2 সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন। খুলনার নতুন কারাগারে বন্দি স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে 100 বন্দীকে কারাগারে স্থানান্তর করা হয়, পর্যায়ক্রমে সংখ্যা আরও বাড়ানো হবে। সকাল 10টার দিকে পুরনো জেলা কারাগার থেকে প্রাথমিকভাবে 100 বন্দীকে নতুন জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। নতুন কারাগারটিতে জেলার 9টি উপজেলার হাজতি ও কয়েদিদের রাখা হবে, আর পুরনোটিতে রাখা হবে খুলনা মেট্রোপলিটন এলাকার বন্দীদের। 2011 সালে খুলনার সিটি বাইপাস সড়কের চর আসনখালী এলাকার 30 একর জমির ওপর কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে 144 কোটি টাকার বরাদ্দ রাখা হলেও পরবর্তীতে তা বেড়ে দাঁড়ায় 288 কোটি টাকা। দীর্ঘ 14 বছর কাজ চলার পর আজ আনুষ্ঠানিকভাবে বন্দি হস্তান্তর শুরু হয়।
খুলনা জেল কর্মকর্তারা বলছেন প্রাথমিকভাবে 100 বন্দী নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো সমস্যা আছে কিনা তা দেখে পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য আসামিদের সেখানে নেওয়া হবে। আসামিরা স্পেস পাবে ভালো, তারপরে খেলার মাঠ আছে, আলাদা হসপিটাল আছে, হসপিটাল এখানেও আছে, কিন্তু ওইখানে হসপিটালে এক্সরে মেশিন, ইসিজি মেশিন, ল্যাব এগুলা পাওয়া যাবে আর কি। জনবলের আমাদের ঘাটতি আছে কিছুটা, আমরা আপাতত এই কারণে কম আসামি নিচ্ছি আর কি, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। পরবর্তীতে নিয়োগ জনবল পাওয়া গেলে আস্তে আস্তে আমরা এগুলা নিয়ে যাব সব আসামি। রাজধানীতে নানা আয়োজনে 54তম জাতীয় সমবায় দিবস পালন হয়েছে। সকালে সমবায় ভবনে এক সমাবেশের উদ্বোধন করেন সমবায় সচিব ইসমাইল হোসেন। সমবায়কে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তোলা গেলে এটি দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে বলে মনে করেন তিনি। বক্তারা বলেন, শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন ও বিপণন সহ নানা কার্যক্রমে সমবায় সমিতিগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগিয়ে তোলা এবং উৎপাদন ও বাজার ব্যবস্থায় ন্যায়সঙ্গত অংশগ্রহণ নিশ্চিত করাই সমবায় আন্দোলনের মূল লক্ষ্য বলে জানান তারা। দেশের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতায় সমবায় এখন কার্যকর এক হাতিয়ার হয়ে উঠছে বলে মন্তব্য করেন তারা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার 3-তে লাগা ভয়াবহ আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা। স্থানীয় সময় শনিবার সকালের এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী জানিয়েছে, ভবনটির 57 তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় সকাল 7টার কিছু আগে আগুন লাগে। এরপর সামাজিক মাধ্যমে আগুন ও ধোঁয়ার ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক বিরাজ করে। ঘটনাস্থলে পৌঁছে 10 মিনিটেরও কম সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। ভবনের ভেতরেই ফায়ার হোস এবং ওয়েট রাইজারের মতো পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। 60 তলায় ভবনটি আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে অবস্থিত। ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস, খাবার ও পানীয়ের দোকান রয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে নির্মাণাধীন মন্দিরে পদদলিত হয়ে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 17 জন। একাদশী উপলক্ষে শনিবার সকালে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের প্রচণ্ড ভিড়ের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পদদলিত হয়ে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ আরও অনেকে। জাতীয় তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদের 50,000 রুপি করে অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অনেক রাজনৈতিক নেতা। বিশ্ব র্যাঙ্কিংয়ে কেবলই নিচে নামছে ভারতীয় পাসপোর্ট। গত বছরের চেয়ে 5 ধাপ নিচে নেমে এসে এখন 85তম স্থানে আছে ভারতীয় পাসপোর্ট র্যাঙ্কিং। অথচ রুয়ান্ডা, ঘানা ও আজারবাইজানের মতো ছোট অর্থনীতির দেশগুলো ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। এই দেশগুলোর অবস্থান যথাক্রমে 78তম, 74তম ও 72তম। 199 দেশের পাসপোর্ট র্যাঙ্কিং নিয়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট পরিসংখ্যানে উঠে এসেছে তথ্য। পাসপোর্টধারীরা ভিসা ছাড়াও কতগুলো দেশে ভ্রমণ করতে পারেন তার উপর ভিত্তি করেই এই র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। পরিসংখ্যান তথ্য বলছে 57টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার পান ভারতীয় পাসপোর্টধারীরা। আর ভিসা ছাড়া 193টি দেশে ভ্রমণ করতে পারার সূচকে এবছরও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ানরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন 190টি দেশ এবং তৃতীয় স্থানে থাকা জাপানের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারেন 189টি দেশ। আফগান শরণার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তুরখাম সীমান্ত। শনিবার সীমান্ত খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে কাবুলে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত। গত 11 অক্টোবর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘাতের পর সাময়িকভাবে শরণার্থী পুনর্বাসন স্থগিত হয়ে যায়। সে সময় বন্ধ করে দেয়া হয় দুদেশের সীমান্ত। বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি সহ শরণার্থীদের প্রবেশও। সে সময় টমেটো সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দর বাড়ে। পরে গেল 19 অক্টোবর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। দুদেশের মধ্যে এরপর থেকে স্বাভাবিক পথে চলছে বাণিজ্য।
আবারও তানজানিয়ার মসনদে বসতে যাচ্ছেন ক্ষমতাসীন সিসিএম প্রার্থী সামিয়া সুহুল হাসান। নির্বাচনের বৈধতা নিয়ে চলমান বিক্ষোভের মধ্যে প্রায় 98% ভোটার রায় দিয়েছেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সামিয়ার পক্ষে। প্রধান বিরোধী দলকে অবৈধ ঘোষণার পরও বুধবারের ওই সাধারণ নির্বাচনে ভোট দেন প্রায় 3 কোটির বেশি ভোটার। গেল বুধবারের সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতার জেরে দেশজুড়ে বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা। নির্বাচন পরবর্তী 3 দিনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত 700 বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি প্রধান বিরোধী দল চাঁদেমার। তবে কতজন মোট নিহত হয়েছেন তা নিয়ে ভিন্ন মত আছে। ভিন্ন একটি সূত্রের বরাতে বিবিসি বলছে নিহতের সংখ্যা অন্তত 500। সহিংসতা নিয়ন্ত্রণে আনতে কারফিউর সময়সীমা বাড়িয়েছে সরকার। এবার খেলার প্রসঙ্গ। প্রায় 1,500 দৌড়বিদের অংশগ্রহণে শেষ হলো তৃতীয় কক্সবাজার ম্যারাথন। ভোর 4:30টায় কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যারাথনের উদ্বোধন করা হয়। এবার আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান। ম্যারাথনটি শুরু হয় লাবণী বিচ পয়েন্ট থেকে। এরপর দৌড়বিদরা হলিডে মোড়, থানা রোড, খুরুস্কুল, চৌফলদণ্ডি, পোকখালী, ইসলামপুরের খান বিচ অতিক্রম করে পুনরায় লাবণী বিচে এসে দৌড় শেষ করেন। ইভেন্টটি 4 বিভাগে প্রতিযোগিতা হয়। পরে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে বিজয়ীদের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। এই আয়োজন তরুণ সমাজকে অনুপ্রাণিত করার পাশাপাশি কক্সবাজারকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে জানান তিনি। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হল 21তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা। আয়োজনের সার্বিক সহযোগিতা করে নৌবাহিনী। সকাল 9:30টায় নদীর নারায়ণগঞ্জ প্রান্তের বক্তাবলী লঞ্চঘাট থেকে শুরু হয় প্রতিযোগিতা। শেষ হয় মুন্সিগঞ্জের লঞ্চঘাটের নির্ধারিত সীমানায়। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 23 জন এবং নারী বিভাগে 12 জন সাঁতারু অংশগ্রহণ করে। পুরুষদের 10 কিলোমিটার ও নারী সাঁতারুদের 7 কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা কমিয়ে আনা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আমি আজকে সবার সামনে ঘোষণা দিতে চাই, আমরা এখানে একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্প করব এবং এখান থেকে আমরা কিছু সাঁতারুকে বাছাই করে আমরা ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করব। আমি আমার ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনুরোধ করব তারা যাতে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রাতে নামছে হেভিওয়েট ক্লাবগুলো। লন্ডন ডার্বিতে মুখোমুখি হচ্ছে চেলসি এবং টটেনহাম। রাত 9টায় বার্নলির মাঠে টার্ফ মুরে খেলতে নামবে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। 9 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে আপাতত বাগিতের চেয়ে এগিয়ে আছে গানার্সরা। এই ম্যাচে জয় পেলে 7 পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রাখবে তারা। একই সময়ে নটিংহামের মাঠে শুরু হবে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ। টানা জয়ে এই মুহূর্তে ভালো ছন্দে আছে ইউনাইটেড। দুঃসময়ে থাকা নটিংহামের বিপক্ষে পুরো 3 পয়েন্টের প্রত্যাশা থাকবে তাদের। রাত 11:30টায় লন্ডনের 2 বড় দল চেলসি এবং টটেনহাম একে অন্যের মুখোমুখি হবে। আর রাত 2টায় ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে লিভারপুল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।